ঢাকার ইউনাইটেড হসপিটাল, সেখানকার থার্ড ফ্লোরে অপারেশন থিয়েটারের বাইরে বর্তমানে প্রচণ্ড উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করছে অনেকগুলো মানুষ। রেজওয়ানা খান, ফারহান, শ্বেতা এবং তার পরিবারের সদস্যরা প্রতিটা মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তার সাথে পার করছে। এছাড়া পুরো থার্ড ফ্লোর জুড়ে ফারহানের নির্দেশনায় এরিসের অসংখ্য গার্ডরা সিকিউরিটির দায়িত্ব রয়েছে। এরিসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে প্রায় 1 ঘন্টা যাবৎ। যদিও গুলি অ্যাম্বুলেন্সে থাকতেই বের করে নেওয়া হয়েছে, তবুও তার সম্পূর্ণ রিকভারির জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখনও অপারেশন চলমান। এদিকে শ্বেতা কাঁদতে কাঁদতে প্রায় নাজেহাল অবস্থা। চেয়ারে বসে মুষড়ে পড়েছে সে। যদিও তার অবস্থা খারাপ বিধায় তাকেও কেবিনে শিফট করা হয়েছিল। কিছু মেডিসিন এবং স্যালাইনও দেওয়া হয়েছে। তবে শ্বেতা নিজেকে বেশিক্ষণ স্থির রাখতে পারেনি। তাই ডাক্তার আর নার্সদের কথা অমান্য করে ছুটতে ছুটতে অপারেশন থিয়েটারের সামনে এসে উপস্থিত হয়েছে। তাকে রিজওয়ানা খান, শুভ্রা, তার বাবা সহ সকলেই সান্ত্বনা দিচ্ছে। কিন্তু শ্বেতা নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না। বারংবার তার দৃষ্টি চলে যাচ্ছে অপারেশন থিয়েটারের দরজার উপরে অবস্থিত লাল রঙের লাইটটির দিকে। সেটি এখনও নিভে যায়নি। ভেতরে কি চলছে সেটা সম্পর্কে অবগত নয় সে। তাই সৃষ্টিকর্তার কাছে মনে মনে এখনও এরিসের জীবন ভিক্ষা চেয়ে যাচ্ছে শ্বেতা। হঠাৎ করে শ্বেতার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। শুভ্রা সেটা বুঝতে পেরে তাকে ধরে নিয়ে যেতে চায়। তবে তৎক্ষণাৎ কোথা থেকে তাদের সামনে সায়ান এসে উপস্থিত হয়। তাকে দেখে সকলে অবাক হলেও কিছু বলল না। সায়ান শ্বেতার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, চলো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি তানভি। শ্বেতা স্পষ্ট কণ্ঠে জানালো, তার কোনো প্রয়োজন নেই, শুভ্রা আবার নিয়ে যাবে। বলে শ্বেতা তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সায়ান তার সামনে দাঁড়িয়ে বেশ অনুনয়ের সঙ্গে স্বরে বলল, প্লিজ তানভি, আমার কথাটা শোনো। তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমার, সেগুলো একবার হলেও তোমাকে বলতে চাই আমি। প্লিজ আমার কথাটা রাখো। শ্বেতা এক পলক শুভ্রার দিকে তাকাতেই সেও চোখের পলক ঝাপটে সম্মতি জানালো। শ্বেতা সায়ানকে মাথা নেড়ে সম্মতি জানাতেই সে খুশি হয়ে গেল। শ্বেতা যাওয়ার আগে আবারও এক পলক অপারেশন থিয়েটারের দিকে তাকালো। সাথে সাথে মনটা আবারও ভীষণ ভার হয়ে গেল তার। শায়ান ভাই, এটা কি করছো? কথাটা শেষ করতে পারল না শ্বেতা। তার আগে সায়ান তার মুখে ক্লোরোফর্ম যুক্ত একটা রুমাল শক্ত হাতে চেপে ধরে। শ্বেতা ছটফট করতে করতে তার কাছ থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু সায়ান তাকে সেভাবে শক্ত ভেবে চেপে ধরে বিড়বিড় করে বলে ওঠে, আমায় মাফ করে দিও তানভি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। শ্বেতা অজ্ঞান হয়ে ঢলে পড়তে সায়ান তাকে কাঁধে তুলে নিয়ে ওয়াশরুম থেকে চুপি চুপি বেরিয়ে যায়। শ্বেতাকে ওয়াশরুমে আনার পর অবশ্য অন্য একটা বাথরুমে ঢুকে ওয়ার্ড বয়ের পোশাক পরে নিয়েছিল সে। সেই সাথে মুখে পরে নিয়েছিল মাস্ক। সে বাইরে বেরিয়ে আসতেই তাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুজন সন্দেহভাজন মুখোশধারী ব্যক্তি সকলকে কৌশলে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। তারপর সায়ান ও শ্বেতাকে দিয়ে আড়ালে এলিভেটরে করে নিচে নেমে যায়। তারপর একটা গাড়িতে করে উঠিয়ে নেয় দুজনকে। 15 তলার একটি জনমানবহীন ও নিরিবিলি কনস্ট্রাকশন বিল্ডিংয়ের 4র্থ তলায় অবস্থান করছে ডার্ক ব্রাউন ক্রপ টপ, তার উপর ব্ল্যাক স্যুট এবং ব্ল্যাক জিন্স পরিহিত এক যুবতী রমণী। তার আশেপাশে ঘিরে রয়েছে 10 থেকে 12 জনের কালো পোশাকধারী কয়েকজন বডিগার্ডস। তারা সকলেই সশস্ত্র ভূমিকায় অবতীর্ণ। রাতের ঘুটঘুটে অন্ধকারের মাঝে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের বিভিন্ন দেয়ালে লাগানো বাল্বের মৃদু আলোয় 4th ফ্লোরটা ঈষৎ আলোকিত হয়ে রয়েছে। নীলিমা চেয়ারে পায়ের ওপর পা তুলে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে বসে রয়েছে। তার মুখে শয়তানি বাঁকা হাসি খেলা করছে এবং হাতে রয়েছে বেরেটা এম নাইট পিস্তল। তার ঠিক সামনে কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় দণ্ডায়মান রয়েছে শ্বেতা। তার ঠিক পাশে সায়ান বসে রয়েছে। শ্বেতার জ্ঞান ফেরার পর থেকেই সে ছাড়া পাওয়ার জন্য ক্রমাগত চিৎকার চেঁচামেচি ছটফট করে যাচ্ছে, অথচ বাকিরা রীতিমতো নির্বিকার। শ্বেতা চিৎকার করতে করতে ক্রুদ্ধ স্বরে বলতে লাগলো, আবার ছেড়ে দাও বলছি। তোমাদের উদ্দেশ্য কি? কেন এখানে এইভাবে আবার নিয়ে এসেছো? সায়ান বলতে চেষ্টা করলো। তানভি, আমার কথাটা। সায়ান কথা শেষ করার আগে শ্বেতা তার দিকে ফিরে প্রচণ্ড ঘৃণায় তার মুখ বারবার থুতু ছেড়ে দিল। এতেই
ক্রুদ্ধ হয়ে সায়ান তার চুলের মুঠি ধরে গালে একটা শক্ত থাপ্পড় বসালো। শ্বেতা মুখ থুবড়ে অন্যদিকে পড়ে গেল। সায়ান গর্জে উঠে বলতে লাগলো, কত বছর ধরে তোকে ভালোবেসেছিলাম আমি, বিয়ে করে বউ বানাতে চেয়েছিলাম, অথচ তুই আমাকে স্যার ওই এরিসের মধ্যে এমন কি দেখলি ওর জন্য এত উতলা হয়ে যাচ্ছিস? ওর ভালোবাসায় তোর নজরে পড়ে আর আমার অনুমতির কোনো দাম নাই? শ্বেতা দাঁতে দাঁত চেপে ঘৃণা ভরা কণ্ঠে বলল, তুমি এরিসের নখের যোগ্য না। কোন মুখে নিজে ভালোবাসার কথা বলছো তুমি? ভালোবাসলে কেউ কাউকে এভাবে ধোকা দিতে পারে? অথচ এরিস আমায় বহু আগে থেকেই ভালোবাসে। সে তার ভালোবাসাকে কেড়ে নিয়ে আদায় করে নিতে পেরেছে, স্ত্রী সন্তানের জন্য মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছে। অথচ তুমি কা পুরুষের মতো আমায় এইভাবে তুলে নিয়ে এসেছো। আমি ম্যারিড আর প্রেগনেন্ট, এটা জানা সত্ত্বেও আজ থেকে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিদের তালিকায় তুমি যোগ হয়ে গেলে সায়ান ভাইয়া। সায়ান শ্বেতার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। শ্বেতার উদ্দেশ্যে সে আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই নীলিমা হঠাৎ শীতল কণ্ঠে বলে উঠল, রিল্যাক্স গাইজ, এত উত্তেজিত হলে হবে? তোমাদের এসব ফালতু মেলোড্রামা দেখা কিংবা বকবক শোনার জন্য তো আমি এখানে আসিনি। শ্বেতা আবার নীলিমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো, তারপর বলল, কে আপনি আর আমার কাছে কি চান? নীলিমা দুর্বোধ্য হেসে বলল, তোমার তো দেখছি কিছুই মনে নেই শ্বেতা মুবাশশিরা। ওহ, মনে থাকবেই বা কি করে? তুমি তো তোমার অতীতের সব কিছুই ভুলে গেছো, তোমার স্মৃতিশক্তি তো হারিয়ে গেছে। আচ্ছা যাও, আমি মনে করিয়ে দিচ্ছি, আমি হলাম মুমতাহিনা খান নীলিমা, এরিস আহরার খানের একমাত্র ফুফাতো বোন এবং তার গোপন প্রেমিকা। শেষের কথাটা ঠোঁট কামড়ে হেসে বলল নীলিমা। অপরদিকে শ্বেতা তার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে চিৎকার করে বলল, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। এটা হতে পারে না, এরিস কখনো এটা করতে পারে না। নীলিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, বিশ্বাস অবিশ্বাস করা তোমার ব্যাপার, আমি জাস্ট আমার কথা বললাম। বলে নীলিমা নিজের পেছনে দাঁড়ানো একজন বডিগার্ডের দিকে না তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। বডিগার্ডটি তার হাতে কয়েকটি ছবি ধরিয়ে দিল, যেখানে তার আর এরিসের অন্তরঙ্গ দৃশ্যের ছবি দৃশ্যমান রয়েছে। নাহিয়ান খানের করা একই ঘটনায় পুনরাবৃত্তি করতে চলেছে নীলিমা। সে তা হতবিহ্বল ও অবিশ্বাস্য দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। বিশ্বাস ও অবিশ্বাসের দ্বিধাদ্বন্দ্বে প্রবলভাবে আটকে রইল সে। এরিসের চোখে যে ভালোবাসা সে দেখতে পেয়েছে, তার হৃদয়ের গভীর ভালোবাসা সে যেভাবে উপলব্ধি করতে পেরেছে, তাতেই ছবিগুলোর দৃশ্য তার কোনোভাবে বিশ্বাসযোগ্য বলে মনে হতে চাইল না। নীলিমা এবার শীতল অথচ রহস্যময় কণ্ঠে বলতে লাগলো, দেখেছো, আমি আর এরিস একে অপরের জন্যই তৈরি। আমরা দুজন দুজনকে কত ভালোবাসি, কিন্তু তুমি আমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে পড়েছ। তাই তোমাকে তো আমাদের মাঝখান থেকে দূরে সরে যেতেই হবে শ্বেতা মুবাশশিরা। শ্বেতা আর সায়ান দুজনই অবাক হয়ে নীলিমার পানে তাকালো। সায়ান অবাক কণ্ঠে বলে উঠল, মানে কি বলতে চাইছো তুমি? তুমি আমায় বলেছিলে তানভীরকে তোমার সামনে নিয়ে আসলে তুমি আমাদের অনেক দূরে চলে যেতে সাহায্য করবে। নীলিমা এবার চোখ মুখ শক্ত করে সায়ানের দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট কঠোরতা আর বিদ্বেষ দৃশ্যমান হলো, যেন অন্ধকার জগতের অশুভ সম্রাজ্ঞী সে। দ্বিতীয় কোনো কথা না বলে নীলিমা দ্রুত গতিতে তার হাতে থাকা পিস্তলটি দিয়ে সায়ানের মাথার কপাল বরাবর শ্যুট করে দিল। মুহূর্তে শক্তিশালী বুলেটটি সায়ানের মস্তিষ্ক ভেদ করে মাথার অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। সে তার প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠল। দৃশ্যটি অবলোকন করে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। হৃদস্পন্দন বেড়ে গেছে তীব্র গতিতে। এদিকে সায়ান তাল সামলাতে না পেরে চতুর্থ তলার ফ্লোর থেকে একদম নিচে পড়ে যায়। তার আগে অবশ্য তার প্রাণ পাখি দুনিয়া ছেড়ে বিদায় নেয়। সায়ানের এই বিভৎস পরিণতি দেখে শ্বেতার পুরো দুনিয়া যেন থমকে যায়। সায়ানের কৃতকর্মের জন্য সে তাকে ঘৃণা করত ঠিকই, কিন্তু তার এরকম পরিণতির কথা সে কল্পনাও করতে পারেনি। এদিকে নীলিমা ধীর পায়ে শ্বেতার দিকে এগিয়ে আসতে থাকে। তার চোখ দুটো তীব্র প্রতিহিংসায় জল জল করছে। শ্বেতার এবার ভয় হতে লাগলো, তবে তার নিজের জন্য নয়, বরং তার গর্ভে থাকা অনগত সন্তানের জন্য। নীলিমা ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি ফুটিয়ে নিয়ে শ্বেতার হাত পায়ের বাঁধন খুলে দিতে লাগলো।
শ্বেতা প্রচণ্ড ভীতি নয়নে তার দিকে তাকিয়ে থেকে সবটা দেখতে লাগলো। কি করছেন? শ্বেতার কথা শেষ হওয়ার আগে নীলিমা তার চুলের মুঠি শক্ত করে ধরে তাকে এক টানে নিচে ফেলে দিল। শ্বেতা ব্যথায় কুকিয়ে উঠল, দু হাতে নিজের তলপেট জড়িয়ে ধরল। নীলিমা তাতেও থেমে থাকলো না। নিচের 4 ইঞ্চি উঁচু হিল দিয়ে প্রচণ্ড আক্রোশের সাথে শ্বেতার তলপেট তীব্র একটা লাথি দিয়ে মোচড়াতে লাগলো। সাথে সাথে অপরিসীম ব্যথায় গগন বিদারী আর্তনাদ করে উঠল শ্বেতা। অথচ নিষ্ঠুর হৃদয়ের অধিকারিণী নীলিমার হৃদয়ে এতটুকু দয়ার সঞ্চার হলো না। সে তীব্র ক্রোধের বশবর্তী হয়ে তার কাজ চলমান রাখল আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমার আর এরিসের মাঝখানে আর কেউ থাকবে না, তুই আর না তোর অনাগত সন্তান। সে তার দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়তে লাগলো। তীব্র যন্ত্রণা আর কষ্টে ক্ষত বিক্ষত হতে লাগলো তার সমস্ত দেহ ও মন। তবুও সে নীলিমার পা আঁকড়ে ধরে অনুনয় করে বলতে লাগলো, প্লিজ এমনটা করবেন না, আমার সন্তানের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব, আপনার এই সে মাঝখানে আর কোনোদিনও ফিরে আসবো না। তবু দয়া করে আমার সন্তানকে বাঁচতে দিন। নীলিমা হিস হিস করে বলতে লাগলো, শত্রুর শেষ রাখতে নেই কখনো। তুই যেমন একটা সাপ, তেমনি তোরে গর্বে আছে আরেকটা সাপ। তোদের মতো বিষধর সাপদের আমি ছেড়ে দিব কোন আক্কেলে? শেষে দেখা যাবে বিষধর দাঁত দিয়ে আমাকেই ধ্বংসন করে তোর কাছে ফিরে আসবি। আমি আর কোনো রিস্ক নিতে চাই না। তোদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে এরিসকে আমার যেভাবেই হোক নিজের করেই ছাড়বো, না হলে ওকেও তোদের মতো নিঃশেষ করে দেব। ও যখন আমার হবে না, তাহলে ওকে আর অন্য কারো হতে দিব না আমি। বলেই প্রচণ্ড জোরে সে তার তলপেটে একটা লাথি মারল নীলিমা। সে তার অপরিসীম করুণ আর্তনাদ এবার ভয়ঙ্করভাবে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। প্রকৃতিও কেমন নিথুর হয়ে উঠল। আকাশের কালো মেঘের মাঝে ঘন ঘন মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি শোনা ও দেখা যেতে লাগলো, যেন ভয়ঙ্কর অশুভ কোনো ছায়া ধেয়ে আসছে ধরণী জুড়ে। নীলিমার আক্রোশ তবুও থামছে না। সে একের পর এক লাথি দিয়ে যাচ্ছে শ্বেতার পেটে। শ্বেতার তল পেটের নিচ থেকে অনর্গল রক্ত বেরিয়ে এসে সমস্ত ফ্লোর ভেসে যাচ্ছে। নীলিমার বডিগার্ডরা পর্যন্ত তার এমন সীমাহীন নিষ্ঠুরতা দেখে হতবিহ্বল হয়ে যাচ্ছে। অবাক হয়ে যাচ্ছে এক নারীর প্রতি আরেক নারীর এমন ভয়ঙ্কর বিভীষিকাময় প্রতিহিংসা দেখে। শ্বেতা যখন একেবারে নিস্তেজ হয়ে গেল, তখন নীলিমা তাচ্ছিল্য করে শ্বেতার শরীরে একটা লাথি মেরে দূরে সরে এলো। কিছুটা দূরে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো সে। সে তার তীব্র যন্ত্রণায় তখন কাতরাচ্ছে, তবুও চোখ দুটো টান টান করে ধীরে ধীরে খুলল সে। কাঁপা কাঁপা হাত দুটো ধীরে ধীরে স্পর্শ করালো নিজের তলপেটে, যেখানে তার মাঝে বেড়ে উঠেছিল তার আর এরিসের নয়নের মণি ছোট্ট একটা প্রাণ। সে কি এখনো জীবিত আছে নাকি নেই? কথাটা ভাবতেই পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক অনুভূতিটা অনুভব করল শ্বেতা। সাথে সাথে প্রচণ্ড জোরে বিকট একটা চিৎকার দিয়ে গর্জে উঠল সে। এতে বডিগার্ডরা সহ নীলিমা পর্যন্ত কেঁপে উঠে গিয়ে শ্বেতার দিকে দৃষ্টি ফেরালো। শ্বেতার চোখ দুটোতে এই মুহূর্তে ঘনীভূত হয়ে আছে অপরিসীম ক্রোধ, ঘৃণা আর প্রতিহিংসার জ্বলন্ত আগুন। সমস্ত শরীরে ভর করেছে এক ভয়ানক পৈশাচিক সত্তা। সে নীলিমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আহত বাঘিনীর ন্যায় গর্জে উঠে বলতে লাগলো, মাতৃসত্তা ভয়ানক এক সত্তা। এই সত্তা একজন নারীকে যেমন দিতে পারে সর্বোচ্চ কোমল রূপ, তেমনি প্রয়োজনে তাকে পরিণত করতে পারে ভয়ঙ্কর বিনাশিনী রূপে। সন্তানের প্রয়োজনে সে যেমন হতে পারে প্রস্ফুটিত গোলাপের ন্যায় কোমল, তেমনি তাকে আঘাতে জর্জরিত করা নিকৃষ্টের তরে হতে পারে আহত বাঘিনীর ন্যায় হিংস্র। আজকে এই আকাশ বাতাস ভূমণ্ডলের সমগ্র কিছুকে সাক্ষী রেখে আমি প্রমিস করে বলছি, আমি তোকে ছাড়বো না নীলিমা। যদি আমি বেঁচে থাকি তবে আমার হাতেই হবে তোর বিনাশ। নিঃশেষ করে দেব তোকে আমি। আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি ভয়ঙ্করভাবে পূরণ করব। এটা এক মায়ের প্রতিজ্ঞা। নীলিমা শ্বেতার কথাগুলো শুনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বলা বাহুল্য সে রীতিমতো ভীষণ ভয়ও পেয়েছে। তবে পরক্ষণে সেগুলোকে পাত্তাহীনভাবে উড়িয়ে দিল সে। এরিসের যেখানে এত পরিকল্পনা করে এত রিস্ক নিয়ে এরিসের নাকের ডগা থেকে সে তাকে ছিনিয়ে এনে তার এই অবস্থা করতে পেরেছে, সেখানে তুচ্ছ মানবীর সামান্য কথাবার্তাগুলো তার আর কী বা করতে পারবে।
নীলিমা শ্বেতার কাছে ক্যাটওয়াক স্টাইলে এগিয়ে আসলো। তারপর তার দিকে হাঁটু ভেঙে বসে তার চোখে মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল। শ্বেতা খুক খুক করে কাশতে লাগলো। নীলিমা শক্ত হাতে তার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সেই সুযোগই আমি তোকে দেব না, বিচ। আই উইল ফাকিং কিল ইউ নাও। বলে শ্বেতা চুলের মুঠি ধরে তাকে টেনে হিঁচড়ে বড় একটা পিলারের সামনে নিয়ে গিয়ে সেটাতে ঠুকতে ঠুকতে তার মাথায় ক্রমাগত আঘাত করতে লাগলো সে। শ্বেতার মাথা ফেটে অনর্গল রক্ত ঝরতে লাগলো। তবুও একটাও টু শব্দ করলো না সে। সেই সাথে নাক মুখ দিয়েও অনর্গল রক্ত ঝরতে লাগলো তার। জ্ঞান হারানোর আগ মুহূর্ত পর্যন্ত তার হৃদয়ের মানুষ পটে কেবল দুজন মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠল, এরিস আর তার অনাগত সন্তানের একটা ঝাপসা প্রতিচ্ছবি। সেই সাথে মনে পড়ে গেল কিছুদিন আগে দেখা সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা। অবশেষে সেই দুঃস্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েই গেল। অন্ধকার জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলেছে একটা সাদা রঙা প্রাইভেট কার। তখন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। থেকে থেকে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে। নিকোষ কালো আধারে ঢাকা পড়েছে চারপাশ। অবশেষে গাড়িটা গিয়ে থামলো একটা বড় নদীর ধারে। দুজন কালো পোশাকধারী বডিগার্ড গাড়ির ডিকি থেকে একটা বড় বস্তা বের করলো, যার ভিতর রক্তাক্ত আর ক্ষতবিক্ষত অবস্থায় শায়িত ছিল স্বয়ং শ্বেতা। নীলিমা তখন কারের ফ্রন্ট সিটে বসে এক মনে সিগারেট টেনে যাচ্ছে। তার বডিগার্ডের টেনে হিঁচড়ে বস্তাটা তুলে নিয়ে নদীর মাঝে ছুঁড়ে ফেলল। উত্তাল আর ভয়ঙ্কর স্রোতস্বিনী তাকে টেনে নিল নিজের গর্ভে। সবকিছু গাড়িতে বসে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে নীলিমা। তার অধরে ফুটে উঠল পৈশাচিক শয়তান হাসি। অবশেষে তার পথের কাঁটা দূরীভূত হলো। এরিসকে এবার নিজের করেই ছাড়বে না, না হলে তাকেও সে তার সন্তানের মতো এসে ভেবে আবারও একটা শয়তানি হাসি হাসল নীলিমা। কেবিনে শিফট করা হয়েছে এরিসকে, তবে তার উন্মুক্ত বুক জুড়ে বড় পরিসরে একটা ব্যান্ডেজ বাঁধা, তাতে রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট। পিঠেও একই অবস্থা। এছাড়া শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যাওয়ার দরুন সেগুলো ব্যান্ডেজ দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে। বেডের মাথায় একটা স্ট্যান্ডের দুপাশ থেকে স্যালাইন এবং রক্তনলের মাধ্যমে তার দুই হাতে সূচের মাধ্যমে প্রবেশ করছে। নাকে লাগানো রয়েছে নাসাল ক্যানোলা। ব্যান্ডেজের পাশাপাশি বুকে লাগানো রয়েছে অসংখ্য মেডিকেল ইলেকট্রোড। কেবিনে মনিটরে বিপ বিপ শব্দ ব্যতীত আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। কয়েক ঘন্টা আগে এরিসের অপারেশন সম্পন্ন হয়েছে, তবে এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি তার। ডাক্তাররা বলেছেন এরিস বিপদমুক্ত হলেও তার শরীরের অবস্থা এখনও বেশ আশঙ্কাজনক। জ্ঞান না ফেরা অবধি তারা ভালো মন্দ কিছুই বলতে পারছেন না। এদিকে কেবিনের বাইরে সকলের মাঝে হট্টগোল লেগে গিয়েছে। শ্বেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভ্রা জানিয়েছে সায়ান তাকে কয়েক ঘন্টা আগে ওয়াশরুমের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এবং এরপর তারা দুজনের কেউই ফিরে আসেনি। অতিরিক্ত দুশ্চিন্তায় কারো শ্বেতার কথা মনেই ছিল না। বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শ্বেতা আর সায়ান নেই। এতে করে রীতিমতো কান্নাকাটি লেগে যায় সকলের মাঝে। বিশেষ করে শারমিন বেগমকে কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছিল না। বাকিদের অবস্থাও নাজেহাল। রিজওয়ানা খান একমাত্র নাতি আর নাত বউয়ের এরকম সংকটময় পরিস্থিতি দেখে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছেন। তবে তার সাথে আগত দুজন ফিমেল স্টাফ তার যথাযথ খেয়াল রাখছে। এদিকে ফারহানেরও অস্থিরতা বেড়ে গেল। সে জানে এরিস শেষ মুহূর্তে কিছু না বলে যেতে পারলেও শ্বেতাকে নিয়ে তার দুশ্চিন্তা ছিল সবচেয়ে বেশি। শ্বেতার সুরক্ষার বিষয়ে সে সবচেয়ে বেশি কনসার্ন। ফারহানকে শ্বেতার সুরক্ষার বিষয়ে সে বলে যেতে পারেনি, তবে তার অবচেতন অবস্থায় ফারহানের দায়িত্ব ছিল শ্বেতাকে দেখে শুনে রাখা। অথচ সে তার দায়িত্ব পালন করতে পারেনি। এটা নিয়ে প্রচণ্ড আত্মগ্লানি আর দুশ্চিন্তায় ডুবে রয়েছে সে। নিজের এই রাগ ঝেড়েছে গার্ডদের সাথে। তারপর তাদেরকে আদেশ দিয়েছে যেখান থেকেই হোক এরিসের জ্ঞান ফেরার আগে শ্বেতাকে খুঁজে বের করে নিয়ে আসতে। সমস্ত গার্ডরা তার আদেশ পালন করতেই ঢাকার সর্বত্র ছড়িয়ে পড়ে। ফারহান নিজেও আর বসে থাকে না। এক পলক এরিসকে দেখে নিজেও বেরিয়ে পড়ে শ্বেতাকে খোঁজার উদ্দেশ্যে। জ্ঞান ফেরার পর শ্বেতাকে সামনে না দেখতে পেলে এরিস যে ঠিক কি লঙ্কা কাণ্ড বাঁধাবে সেটা সে নিজেও ধারণা করতে পারছে না। তোমার এখনো মন খারাপ স্বামীরা? এদিকে 50 লতিফ আবরার শেখ তার মধ্যবয়স্ক স্ত্রী সামিরা আবরার শেখকে কথাটি জিজ্ঞেস করলেন। মিসেস সামিরা এতক্ষণ যাবৎ গাড়ির জানালার পাশে মন খারাপ করে বসেছিলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যে মন ভালো করার কারণ ছিল সেই তো আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে মন ভালো থাকবে কি করে আমার? লতিফ আবরার শেখ স্ত্রীর কাঁধে হাত রেখে বিষণ্ণ কণ্ঠে বললেন,
সে কি তোমায় একা রেখেই চলে গেছে? সে তো আমাকে ছেড়েও চলে গেছে। আমাদের অস্তিত্বের অংশ ছিল সে। তাকে ছাড়া আমিও ভালো থাকি কি করে? তবুও বুকে পাথর বেঁধে ভালো থাকার অভিনয় করতে হয়। এবার স্বামীর বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলেন সামিরা। স্ত্রীকে জড়িয়ে ধরে নিঃশব্দে দুপোঁটা চোখের জল ফেলেন লতিফ। লতিফ আবরার শেখ আর সামিরা আবরার শেখ দম্পতির 25 বছরের সংসার জীবনে ঘরের আলো করে এসেছিল তাদের একমাত্র কন্যা মাহিরা শেহরিশ শেখ। তবে গত বছর একটা কার অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যু ঘটে তার। বাবা মাকে একা ফেলে সে আজীবনের জন্য পৃথিবী ছেড়ে পাড়ি জমায় পরপারে। শোকে পাথর হয়ে যায় তার বাবা মা। সেই থেকে মায়ের শোকে ব্যথিত হয়ে থাকেন তারা দুজন। মাহিরা যে স্থানে মৃত্যু ঘটেছিল সেই স্থানে তার প্রতি মৃত্যুবার্ষিকীতে গিয়ে ঘন্টার পর ঘন্টার সময় যাপন করেন তারা। মেয়ের উদ্দেশ্যে সেখানে স্থাপন করেছেন অসংখ্য মাদ্রাসা, মসজিদ। সেখানে দান খয়রাতও করে আসেন তারা। রাতে সেখান থেকে ফেরার সময় ঝড় বৃষ্টির তাণ্ডবে পড়ে ভুল রাস্তায় চলে গিয়েছিল তাদের ড্রাইভার। এখন অবশ্য ভোর হওয়ার পথে, তবুও জঙ্গলের মধ্যে দিয়ে পথ অতিক্রম করছে তারা। এই জনমানবহীন জঙ্গলের পাশে বয়ে গিয়েছে একটি বন্য খরস্রোতা নদী। সেখানে সৃষ্টিকর্তার ইশারাতেই হোক অথবা কাকতালীয়ভাবেই হোক তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ড্রাইভার দ্রুত গাড়ির চাকা ঠিক করতে বেরিয়ে যায়। মিসেস সামিরা অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর নিজেও বেরিয়ে আসেন গাড়ি থেকে। সাথে সাথে বেরিয়ে আসেন মিস্টার লতিফ। তখনই নদীর কিনারায় কিছু একটা দেখে আঁতকে উঠে চিৎকার করে ওঠে সামিরা। স্ত্রীর চিৎকারে ঘাবড়ে যান লতিফ। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ছুড়েন, কি হয়েছে সামিরা? মিসেস সামিরা কাঁপা কাঁপা হাতে আঙুল দিয়ে সামনের দিকে ইশারা করেন। মিস্টার লতিফ একবার সেদিকে তাকিয়ে দেখতে পান মানুষের মতো একটা রক্তাক্ত অবয়ব সেখানে শোয়ায়িত রয়েছে। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে ড্রাইভারকে ডেকে সেদিকে এগিয়ে যান তারা। পেছনে পেছনে সামিরাও ছুটে আসেন। ভালো মতো লক্ষ্য করতে তারা দেখতে পায় সেখানে উপর হয়ে পড়ে আছে একটা তরুণীর নিথর দেহ। তারপর শঙ্কিত হয়ে থাকে উল্টাতে দেখা যায় তার বীভৎস রক্তাক্ত দেহ। তার মুখের এক পাশ সম্পূর্ণ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। মিস্টার লতিফ তার নাকের কাছে একটা আঙুল রাখতে অনুভব করতে পারলেন অতি ধীর গতিতে নিঃশ্বাস চলছে মেয়েটির। মিস্টার লতিফ একবার মিসেস সামিরার দিকে তাকান, চোখের ইশারা জিজ্ঞেস করেন কি করবেন তিনি। তখন ড্রাইভার আজগর মেয়ে বলে ওঠে। মিস্টার লতিফ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেও মিসেস সামিরা মেয়েটির মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়েটির ক্ষতবিক্ষত চেহারা ও দেহ দেখে কেন যেন তার অ্যাক্সিডেন্ট ক্ষতবিক্ষত মেয়ে মাহিরার কথা মনে পড়ে যায়। কান্নায় হু হু করে ওঠে তার মাতৃহৃদয়। তিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, এসব ছেড়ে দিন স্যার, উটকো ঝামেলায় জড়াতে যাবেন না। পরবর্তীতে পুলিশ কেস হয়ে গেলে ঝামেলায় পড়বেন। লতিফ, মেয়েটাকে আমাদের সাথে নিয়ে চলো। কিন্তু সামিরা। আমি কোনো কিন্তু শুনতে চাই না। একটা মেয়েকে এভাবে ক্ষত বিক্ষত অবস্থায় রেখে যেতে আমরা পারি না। সেটা করা অন্তত মনুষ্যত্বের কাতারে পড়ে না। মিসেস সামিরার কথাগুলো শুনে কয়েক মুহূর্ত ভাবলেন মিস্টার লতিফ। পরক্ষণে তিনিও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ড্রাইভারকে বলেন মেয়েটাকে ধরে গাড়িতে তুলতে। দুজন মিলে মেয়েটাকে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দেয়। মিসেস সামিরা মেয়েটির মাথা তার কোলে রেখে হাত বুলাতে থাকেন তার মাথায়। পরম মমতায় তার দিকে তাকিয়ে থাকেন তিনি। অতঃপর গাড়ি ছুটে চলে অজানা কোনো গন্তব্যের দিকে। AK-47 গানের শক্তিশালী বুলেটগুলো প্রাণ কেড়ে নিচ্ছে অগণিত কালো পোশাক ও বন্দুকধারী ব্যক্তিদের। তাদের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও তারা প্রতিরোধ করার সাহস কিংবা সামর্থ্যটুকু পর্যন্ত অর্জন করতে পারেনি। এক পরাক্রমশালী, দুঃসাহসী ও ভয়ঙ্কর মানবের অপরিসীম ক্রোধের রোষানলে পড়ে লোকগুলো শোয়ে শোয়ে বিস্তৃত প্যালেসের আনাচে কানাচে সহ ড্রয়িং রুমের ফ্লোরে ছিটকে পড়ছে। কেউ দোতলার বারান্দা থেকে ছিটকে পড়ছে, তো কেউ কেউ নিচে থেকে বুলেটের আঘাতে প্রাণ হারাচ্ছে। রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে সমস্ত প্যালেস জুড়ে। তবু হিতাহিত জ্ঞানশূন্য বিভীষিকাময় মানবটির সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। কিছুতেই তার ক্রোধের অনল শান্ত হচ্ছে না। সখানেকের উপরে মানুষ মেরেও তার দুহাতে যেন আরো রক্ত ঝরানোর জন্য উন্মাদ হয়ে গেছে। পরিশেষে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আর কাউকে খুঁজে না পেয়ে ভয়ঙ্কর এক বিকট গর্জন তুলে চিৎকার করে উঠল পরাশক্তির অধিকারী মানবটি। এরিসের বিকট চিৎকারে রুম থেকে ছুটে বেরিয়ে এলেন রিজওয়ানা খান। তার সাথে সাথে কয়েকজন ফিমেল স্টাফও ছুটে এলো। সাউন্ডপ্রুফ রুম ছিল বিধায় এতক্ষণ যাবৎ গোলাগুলির শব্দ তাদের কাঁধে পৌঁছায়নি। কিন্তু পরক্ষণে রিজওয়ানা খান বাইরে বেরিয়ে আসতেই এরিসের আকাশ বাতাস কাঁপিয়ে তোলা চিৎকার তার অন্তরাত্মা পর্যন্ত কাঁপন ধরিয়ে দেয়। রিজওয়ানা খানের পিছু পিছু ছুটে আসে ফারহানও।
শ্বেতাকে খোঁজার চক্করে দিন রাত এক করে ফেলেছে সে। সমগ্র ঢাকা তন্ন তন্ন করে খুঁজেও তার অস্তিত্ব পর্যন্ত খুঁজে পায়নি সে এবং গার্ডরা। ঠিক সেই মুহূর্তে খোঁজাখুঁজি করে ফিরে ক্লান্ত হয়ে প্যালেসে এসেছিল ফারহান। তখনই এরিসের এহেন চিৎকার তার কানে ভেসে আসে। তবে তার ভয়ঙ্কর রুদ্রমূর্তি দেখে আর প্যালেসের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করে রিজওয়ানা খান এবং সে কেউই তার কাছে যাওয়ার সাহস পেল না। অপারেশনের টানা 2 দিন পর এরিসের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর মুহূর্তে এসে শ্বেতাকে পাগলের মতো খুঁজতে থাকে। যখন কেউ তার ব্যাপারে কোনো কথা বলছিল না, তখন নিজের অসুস্থ অবস্থা বিন্দুমাত্র পরোয়া না করে এরিস পুরো হসপিটাল জুড়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। যেই তার সামনে পড়ছিল তাকেই তার তীব্র আক্রোশের শিকার হতে হয়েছিল। নিজেকে ক্ষতবিক্ষত করার পাশাপাশি পুরো হসপিটাল জুড়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয় এরিস। ফলশ্রুতিতে তার আরও 2 থেকে 1 সপ্তাহ পরে ডিসচার্জ হওয়ার কথা থাকলেও কেউ তাকে আটকে রাখার দুঃসাহস করে উঠতে পারেনি। দুর্বল আর আঘাতে জর্জরিত শরীর নিয়ে সে প্যারিসে ফিরে আসে। তারপর কোনোভাবে যখন জানতে পেরেছে শ্বেতা 2 দিন যাবৎ নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই পুরো প্যালেসে উপস্থিত গার্ডরা তার বিভীষিকাময় রূপের সাক্ষী হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরিসের টকটকে রক্তাক্ত জ্বলন্ত দৃষ্টি জোরে এবার নিষিদ্ধ হয় রিজওয়ানা খান ফারহানের ওপর। তার রক্তিম বর্ণ চোখ, মুখ এবং শরীরে দৃশ্যমান নীলাভ শিরা উপশিরাগুলোর আস্ফালন লক্ষ্য করে কেঁপে ওঠে তারা দুজন সহ উপস্থিত সকলে। এরিসের নিঃশ্বাস প্রশ্বাস আহত হায়নার ন্যায় ফোঁসফোঁস করছে। এরিস তড়িৎ বেগে ফারহানের কাছে গিয়ে সোজা তার মাথায় বন্দুক তাক করে। দৃশ্যমান ভেবে কেঁপে ওঠে ফারহানের সমস্ত শরীর। রেজওয়ানা খান মুখে 2 হাত দিয়ে চেপে ধরে থাকেন, অথচ এরিসের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষণীয় হয় না। তার ক্রোধের সীমা ক্ষণে ক্ষণে বহুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এরিস অত্যন্ত হিমশীতল কণ্ঠে ফারহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, Tell me, where is my addiction? ফারহান কয়েকটা শুষ্ক ঢোক গিলল। দরদর করে তার মুখমণ্ডল এবং শরীর বেয়ে ঘাম ছুটতে থাকে। এরিস দ্বিগুণ উত্তেজনায় আবারও চিৎকার করে বলে ওঠে, Tell me, where is my addiction, damn it? ফারহান কয়েকটা শুষ্ক ঢোক গিলল। দরদর করে তার মুখমণ্ডল এবং শরীর বেয়ে ঘাম ঝরতে থাকে। এরিস দ্বিগুণ উত্তেজনায় আবারও চিৎকার করে বলে ওঠে। এরিসের রাম ধমকে এবার নিজেকে কোনো রকমভাবে ধাতস্থ করে ফারহান আমতা আমতা করে বলে ওঠে, আসলে স্যার ম্যাম। এরিস ফারহানের চিবুক শক্তভাবে চেপে ধরে তার কপালে আরও দৃঢ়ভাবে বন্দুক থেকে হিস হিস স্বরে বলতে থাকে, আমার একটিমাত্র ভুল আমাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমার স্ত্রী আর অনাগত সন্তানের জীবন হুমকিতে ফেলেছিল। সেই ভুলের মাসুল দিতে গিয়ে আমি যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলাম, তখন তোমার উচিত ছিল তাদেরকে প্রোটেকশন দেয়া, আমার অনুপস্থিতিতে তাদেরকে আগলে রাখা। তোমাকে আমি অ্যাসিস্ট্যান্ট কম, আমার ভাই আর বিশ্বস্তের সহচর বেশি ভেবেছিলাম, অথচ সেই তুমি তোমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে। এই ব্যর্থতার দায় কিভাবে পূরণ করতে চাও তুমি? ফারহান মাথা নিচু করে নিল। বহু বছর পর তার চোখ দুটো অশ্রুকণায় টলমল করে উঠল। প্রবল আত্মগ্লানি আর অনুশোচনায় দ্বিগুণভাবে পিছিয়ে গেল তার সমস্ত মন। এরিসের চোখে চোখ মেলাতে পারল না সে। মনে মনে স্থির করল সেই ব্যর্থতার জন্য এরিস তাকে যে শাস্তি দেবে সে মাথা পেতে নেবে। তার মৃত্যুর জন্য চোখ দুটো বন্ধ করে প্রস্তুত হয়ে গেল সে। কিছুক্ষণের মধ্যে ঝনঝন করে কিছু একটা ভেঙে পড়ার বিকট আওয়াজ হলো। ফারহানের চোখ মেলে তাকাতেই দেখতে পেল উপরের সিলিংয়ের বিশাল বড় আর দামি ঝাড়বাতিটা মেঝেতে পড়ে ভেঙে একদম গুড়িয়ে গেছে। এরিসের ডান হাত বন্দুক সহ সেদিকে উত্তোলন করা। ফারহানের ভাগের গুলিটা অবশেষে সেখানে গিয়ে পতিত হলো। ফারহান অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল আর রিজওয়ানা খান মুখে আঁচল গুজে কাঁদতে লাগলেন। এরিস ঝাড়বাতির সেই কাঁচের টুকরোগুলোর কাছে গিয়ে হাঁটু ভেঙে বসল। তারপর সেই কাঁচের টুকরোগুলো নিজের 2 হাতের মাঝে নিয়ে পিষতে লাগলো। মুহূর্তের রঙে রঞ্জিত হয়ে উঠল তার 2 হাতের তালু। রিজওয়ানা খান এরিসের দিকে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে তার হাত দুটো ধরে ফেলে কাতর স্বরে বলতে লাগলেন, এইসব কি পাগলামি শুরু করেছি দাদু ভাই? আর কত কষ্ট দিবে নিজেকে? এরিস হাত দুটো ঝটকা দিয়ে ঝাড়িয়ে নিয়ে বন্দুক দিয়ে এবার সোজা নিজের বাঁ হাতে শুট করে দিল। রেজওয়ানা খান একটা চিৎকার করে শাড়ির আঁচল দিয়ে তার হাতটা চেপে ধরলেন। এরিস প্রচণ্ড এক আর্তনাদ ভরা কণ্ঠে বলতে লাগলো, ব্যর্থ স্বামী আমি, ব্যর্থ বাবা আমি, যে নিজের স্ত্রী সন্তানকে নিরাপত্তা দিতে পারল না। কি লাভ হলো এ বিশাল সাম্রাজ্য গড়ে তুলে, যেখানে নিজের প্রিয় মানুষগুলোকে আগলে রাখতে পারলাম না? কি লাভ হলো এত ক্ষমতার লোকবল রেখে, যেখানে নিজের অস্তিত্বের অংশদেরই বিপদ থেকে রক্ষা করতে পারলাম না?
এরিসের আহাজারি এবার তীব্র ক্রোধে রূপ নিল। উদ্ভ্রান্তের মতো করে হয়ে গিয়ে ড্রয়িং রুমের সকল জিনিস ভাঙতে লাগলো সে। তার বিকট গর্জনে প্রকম্পিত হতে লাগলো গোটা প্যালেস। এতটাই ভয়ঙ্কর আর নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সে যে উপস্থিত কেউই তার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। অবশিষ্ট গার্ড এবং স্টাফরা প্রচণ্ড ভয়ের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। এরিস মাই সান। খুবই সুপরিচিত এক স্নেহার্ধ কোমল নারী কণ্ঠের এমন আদুরে সম্ভাষণে মুহূর্তে স্থির হয়ে গেল এরিস। তবে পিছনে ফিরে তাকালো না সে। সেভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন গভীর কিছু বিশ্লেষণের কাজে ব্যস্ত হয়ে সুচারুতুর অথচ উদ্ভ্রান্ত মস্তিষ্ক। রেজওয়ানা খান স্তব্ধ হয়ে সেই মধ্যবয়স্কা নারীর পানে তাকিয়ে রইলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না এই নারীর উপস্থিতি। ফারহান সহ বাকিরা তাকে চিনতে না পারে ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল। এরই স্থির গতিতে সামনের দিকে ঘুরে তাকালো। তার সামনে থাকা মধ্যবয়স্ক অথচ আভিজাত্যে পরিপূর্ণ শৌখিন নারীটিকে চিনতে তার একটু বেগ পেতে হলো না। অ্যাশ কালারের জর্জের সিল্ক শাড়ি পরিহিতা, মাঝারি উচ্চতা স্লিম গৌচের এই নারীর কার্ল করা কালো সোনালি রঙের মিশেলে থাকা চুলগুলো কাঁধ অবধি ছেড়ে দেয়া। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শোভা পাচ্ছে ডায়মন্ডের দামি জুয়েলারি। হাতে একটা দামি ফ্যাশনেবল পার্স। চেহারা এবং দেহ গরিমায় আত্মবিশ্বাসের ছোপ সুস্পষ্ট। এখনও তাকে দেখলে যে কেউ 30 বয়সী নারী ভেবে ভুল করবে। মধ্যবয়স্ক নারীটি ধীরগতিতে এরিসের সামনে এসে দাঁড়ালো। এরিস তখনও নির্বিকার ভঙ্গিতে তার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ আগেও যে অবিশ্বাস আর উত্তেজনা তার চেহারায় বিরাজ করছিল, ক্ষণিকের ব্যবধানে তা যেন উধাও হয়ে গিয়েছে। সেখানে জায়গা করে নিয়েছে এক সীমাহীন নির্লিপ্ততা। মহিলাটি স্থির দৃষ্টিতে এরিসকে অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করলেন। তার চোখে মুখে হঠাৎ একটা স্নেহময় ভাব ফুটে উঠল। এরিসের ডান গালে এক হাত রেখে তিনি ভেজা অথচ কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছো এরিস? এরিস তাচ্ছিল হেসে তার হাতটি নিজের গাল থেকে ঝটকা মেরে সরিয়ে দিল। এতে মহিলাটি ব্যথিত হলেও কিছু বললেন না। এরিস শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কেন ফিরে এসছেন আপনি? যদি বলি অনুশোচনা আত্মগ্লানি থেকে মুক্তি পেতে আর নিজের সন্তানের সান্নিধ্যে থাকতে। এরিস চোখ দুটো দ্রুত খিচে বন্ধ করে নিয়ে এক হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। তারপর দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল, ব্যাস মিসেস অনুপমা শেহরান খান। ব্যাস। ও সরি, এখন তো আর আপনি খান বংশের কেউ নন। আচ্ছা, আপনার বর্তমান স্বামীর পদবি কি বলুন তো? তার নামের পদবি তো আপনি এতকাল যাবৎ ব্যবহার করেছেন, তাই না? অনুপমা নামক মহিলাটি কোনো কথা বললেন না। স্থির দৃষ্টিতে কেবল এরিসের দিকে তাকিয়ে রইলেন। এরিস আবারও বলতে লাগলো, কিন্তু এতগুলো বছর পরে আপনার পদধূলি খান ম্যানশনে পড়লো কি কারণে জানতে পারি মিসেস অনুপমা? অনুপমা নামক মধ্যবয়স্কা নারীটি আলগোছে নিজের চোখের পানি মুছলেন। তারপর নিজেকে যথাসম্ভব শান্ত করে তিনি এরিসের চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বললেন, তোমার আমার প্রতি রাগ করা মানায়। আমি তোমার প্রতি যে অন্যায় করেছি, এরপরে তোমার এই আচরণ স্বাভাবিক। আমার উচিত হয়নি ছোটবেলায় তোমার এভাবে একা ফেলে চলে যাওয়া, কিন্তু আমার আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। তুমি যদি সমস্ত সত্যিটা জানতে তাহলে। এবার এরিস তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিল। কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করে বলল, আমি আপনার কোনো ধরনের ফালতু বকবক শুনতে আগ্রহী নই মিসেস অনুপমা। আপনার কি হয়েছিল? কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন? এসব শুনতে আমি বিন্দুমাত্র আগ্রহী নই। আমার জীবনে আপনার অথবা মিস্টার খানের কারণে কোনো অস্তিত্ব নেই। ছোটবেলা থেকে একজন এদিবের মতো আমি বেড়ে উঠেছিলাম, আর এখনো সেভাবেই থাকতে চাই। সো প্লিজ আমায় কোনো ধরনের বিরক্ত করবেন না। কথাগুলো বলে এরিস হনহন করে ফারহানের কাছে এগিয়ে গেল। নিজের রাগকে যথাসম্ভব শান্ত করে সে কাটকাট স্বরে বলল, যে কোনো উপায়ে আমি আমার সেটাকে খুঁজে পেতে চাই। এর জন্য যদি দুনিয়া উলট পালট করা লাগে তাহলে সেটা আমি করব, কিন্তু ওকে আমার চাই মানে চাই। এর ব্যতিক্রম হলে সবকিছু ধ্বংস করে দিতে আমি দুবার ভাববো না। আর আমাদের জীবন দুর্বিষহ করার পেছনে যাদের হাত রয়েছে, আই সোয়ার এবার প্রত্যেককে ভয়ানক মরণ যন্ত্রণা উপহার দেবো আমি। তারপর একটু থেমে বলল, দ্রুত গাড়িতে রেডি করে এখানে গাড়ি বের করো। ওই হসপিটালের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আমাদের চাই। দরকার হলে পুরো বাংলাদেশ উল্টে পাল্টে ফেলবো, তাও আমি আমার সেটাকে চাই। ফারহান মাথা নেড়ে সম্মতি জানাতেই হঠাৎ করে একটা গার্ড হন্তদন্ত হয়ে এগিয়ে এসে এরিসের কাছে এসে থামল। তাকে রীতিমতো হাঁপাতে দেখে এরিস ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। গার্ডটি কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে শান্ত করে বলল,
কথাটা শুনে এরিস কিছুটা সময় থমকে দাঁড়িয়ে রইল, তারপর শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত অস্থির হচ্ছে কেন? স্যার, নাহিয়ান আহারার খানকে বন্দিশালায় কে বা কারা যেন গতকাল রাতে নৃশংসভাবে হত্যা করেছে। এত সিকিউরিটি গার্ড থাকতে বহিরাগত কেউ প্রবেশ করলো কিভাবে? কয়েকজন গার্ড বলেছে আপনার নির্দেশেই নাকি এই হত্যাকাণ্ড ঘটেছে। পরবর্তীতে জানা গেছে আপনি এমন কিছু বলেননি। এরিস কিছু সময় চুপ করে থেকে জানালো, কে হত্যা করেছে দ্রুত খুঁজে বের করো। আমি হত্যা করেছি। পেছন থেকে মিসেস অনুপমার তৃপ্ত কণ্ঠস্বর ভেসে এলো। এরিস সহ উপস্থিত সকলে প্রচণ্ড বিস্ময় নিয়ে তার দিকে ঘুরে তাকালো, অথচ তার চোখে মুখে নির্বিকার ভাব স্পষ্ট। এরিস কোনো মতে উচ্চারণ করলো, আপনি? হ্যাঁ, আমি। আমার ছেলেকে যে হত্যা করতে চাইবে তাকে এই দুনিয়াতে রাখার প্রয়োজন বোধ করি না আমি। এছাড়া তার সাথে আমার পুরনো অনেক হিসাব নিকাশ বাকি ছিল, যেগুলোর পাট চুকিয়েছি তাকে হত্যার মাধ্যমে। যদিও ভীষণ কম শাস্তি হয়ে গিয়েছিল তার, তবু আর একটা মুহূর্ত তাকে এই পৃথিবীর বুকে সহ্য করতে পারছিলাম না আমি। রিজওয়ানা খান জেলের মৃত্যুর সংবাদ শুনে প্রথমে স্তব্ধ হয়ে গেলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিলেন। সত্যি বলতে ছেলের প্রকৃত সত্যি কাহিনী জানতে পেরে তার মনে তার প্রতি বিতৃষ্ণা জেগে উঠেছিল। তাই এই মুহূর্তে তার মাত্র হৃদয় ব্যথিত হলেও একজন পাপীর উপযুক্ত শাস্তি হিসেবে তিনি সেটাকে মন থেকে মেনে নিলেন। কিন্তু এরিস দাঁতে দাঁত চেপে মিসেস অনুপমাকে বলল, আমার কোনো বিষয়ে আপনি ইন্টারফেয়ার করবেন না। বলে সে চলে যেতে নিলেই পেছন থেকে মিসেস অনুপমা বলে উঠলেন, তুমি চাও অথবা না চাও, তোমার বিপদের সময়গুলোতে আমি সবার আগে ঝাঁপিয়ে পড়ব। এটাকে তুমি অনুশোচনা অথবা মাতৃত্বের টান, যে কোনো একটা নাম দিতে পারো। শ্বেতাদের পুরো বাড়িতে যেন শোকের মাতম চলছে। প্রতিটা মানুষের হৃদয় ভেঙে চুরে বিধ্বস্ত। কাছের মানুষদের হারিয়ে সকলে দিশেহারা হয়ে পড়েছে। একটা তীব্র সংকটময় পরিস্থিতি পার করছে সবাই। এর কারণ মূলত দুটি: শ্বেতার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এবং সায়নের ভিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার। কমলাপুর রেল স্টেশনের রেল লাইনের নিচে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় তার দ্বিখণ্ডিত হয়ে যাওয়া দেহ। মাথার অংশ খুঁজে পাওয়া যায়নি বলে আদতে সেটা হত্যা বলে তার প্রমাণিত হয়নি। সেজন্য আপাত দৃষ্টিতে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে মনে হলেও সকলের মনে একটা প্রশ্ন রয়েই গেছে, এটা কি আসলে অ্যাক্সিডেন্ট নাকি হত্যা? নিজের রুমে শুভ্রা বিষণ্ণ মুখে জানালার ধারে দাঁড়িয়ে রয়েছে। এই কয়েকদিনে মেয়েটা কেঁদে কেটে চেহারা এবং শরীরের নাজেহাল অবস্থা করে ফেলেছে। সেই সাথে একটা গভীর বিষণ্ণতা জেগে বসেছে তার সর্বাঙ্গ জুড়ে। শ্বেতার নিখোঁজ হয়ে যাওয়া এবং সায়নের মৃত্যুতে সে কেন যেন নিজেকে দোষারোপ করে চলছে। কারণটা হয়তো এটাই, শেষবার তার সাথে দুজনে দেখা হয়েছিল। কাঁধে কারো স্পর্শ পেতে চমকে পেছনে তাকালো শুভ্রা। দ্রুত চোখের পানি মুছে ফেলল সে। ইহান নিষ্প্রভ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, অথচ তার চেহারা জুড়েও বিষণ্ণতার ছাপ স্পষ্ট। ইহান শুভ্রা দুই কাঁধ ধরে আলতো কণ্ঠে জিজ্ঞেস করল, আর কত কান্না করবি তুই? তোর চোখের পানি কি এখনো শেষ হয়নি? ইহানের কথা বলা শেষ হওয়া মাত্রই শুভ্রা আবারও ডুকরে কেঁদে উঠল। ইহানের বুকে ঝাঁপিয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলল, সব আমার দোষ। আমার জন্য আমার বোনটা আজ হারিয়ে গেছে। সায়ান ভাইয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ইহান শুভ্রাকে নিজের বুকের সাথে আরো মিশিয়ে নিয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে কোমল কণ্ঠে বলল, কেন নিজেকে এভাবে দোষ দিচ্ছিস শুভ্রা? তোর এতে কোনো দোষ নেই। নিয়তি ওদের ভাগ্যে এমনটা লিখে রেখেছিল। তবে দেখিস সেটা ঠিকই আমাদের মধ্যে আবার ফিরে আসবে। শুভ্রা যেন ইহানের কথা শুনতেই পেল না, এমনভাবে বলতে নিজ মনে বিড়বিড় করে বলতে লাগলো, আমার বোনটার সাথে সব সময় এমন হয় কেন ইহান? একটার পর একটা বিপদ ওর পেছনে লেগেই থাকে। ওর ছোট্ট জীবনে কোনোদিনও ও সুখের দেখা পায় না। তারপর একটু থেমে মাথা উঁচিয়ে ইহানের দিকে তাকে ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসা হারানোর কষ্ট যে কি তীব্র হয় সেটা আমি 6টা বছর ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি। এই একই কষ্ট আমার বোনের জীবনে আবারও ফিরে এসেছে। এরিস ভাইয়া একই রকম করে কষ্ট পাচ্ছে। ওরা কি আর কখনো এক হতে পারবে না? ইহান শুভ্রা মুখটা নিজের দু হাতের আজলায় নিয়ে মৃদু অথচ দৃঢ় স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে, দেখিস ওরা আবারও এক হয়ে যাবে। শুভ্রা হঠাৎ ছটফট করতে করতে বলল, আমাদের জীবনেও কখনো এমন ঝড় আসবে না তো ইহান? আমরা কি কখনো ওদের মতো আলাদা হয়ে যাব?
ইহান শুভ্রাকে নিজের বুকের মাঝে শক্ত করে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, না, কখনো না। তোকে আমি আর কখনো আমার থেকে আলাদা হতে দেব না। আমাদের মাঝে কোনো দেয়াল আমি কখনো আসতে দিব না। তবুও শুভ্রার অবচেতন মনে নিয়তিকে নিয়ে এক তীব্র ভয় ঢুকে গিয়েছে, যে ভয় আপনজন হারানোর বেদনায় জর্জরিত, ভালোবাসা হারানোর ভয়ে প্রবলভাবে উৎকণ্ঠিত। শুভ্রা শক্ত করে তার প্রিয়তম স্বামীকে বুকে জড়িয়ে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই সে দূরে কোথাও হারিয়ে যাবে। টরন্টো ওয়েস্টার্ন হসপিটাল, এটি হচ্ছে কানাডার সেরা স্পাইন সার্জারি হসপিটাল। তাছাড়া এটি কানাডার বৃহত্তম নিউরো সার্জিক্যাল প্রোগ্রামের আবাসস্থল। উন্নত বিশ্বের অত্যাধুনিক হসপিটালগুলোর তালিকায় এটি বরাবরই শীর্ষ অবস্থানে থাকে। এই হসপিটালের একটি ভিআইপি কেবিনে শুভ্র হসপিটালের ড্রেস পরিহিত অবস্থায় বেডের উপর হাঁটু ভেঙে বসে রয়েছে একটি তরুণী। তার কপালে, মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশ জুড়ে এখনও অসংখ্য ব্যান্ডেজ লাগানো। বিশেষ করে মুখের বাঁ পাশটা এখনও বেশ ঘন ব্যান্ডেজের প্রলেপ দেয়া। হাতে ক্যানুলার মাধ্যমে প্রবেশ করছে স্যালাইন। বাদামি চুলগুলো পনিটেল করে ঝুঁটি বাঁধা অবস্থায় রয়েছে। অথচ তার সমগ্র মুখমণ্ডল জুড়ে এক অদ্ভুত নির্বিকারতা স্পষ্টভাবে পরিলক্ষিত, যেন এই জগতের মাঝে তার কোনো অস্তিত্ব নেই। দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন লতিফ আবরার শেখ এবং সামির আবরার শেখ। তাদের হাতে বেশ কিছু খাবারের প্যাকেট। মেয়েটির দিকে এক পলক তাকিয়ে সেগুলো টেবিলে রেখে তারা নির্বিঘ্নে পাশের সোফায় গিয়ে বসলেন। অথচ মেয়েটি তাদের দেখেও কোনো ভ্রুক্ষেপ করল না। 1 মাস হতে চলো তার চেহারা সার্জারি হয়েছে। প্রেগনেন্ট অবস্থায় মিসক্যারেজ হয়ে যাওয়ায় বেশ ক্রিটিক্যাল কন্ডিশন পার করেছে সে, কিন্তু উন্নত চিকিৎসা এবং পাওয়ারফুল মেডিসিনের প্রভাবে আগের তুলনায় বেশ ভালো অবস্থানে রয়েছে সে। নদীর কিনারায় মেয়েটিকে খুঁজে পাওয়ার পর অবস্থা খুব বেশি আশঙ্কাজনক হয়ে যাওয়াতে বাংলাদেশের ডাক্তাররা তাকে অ্যাব্রোডস নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপর কানাডা টরন্টো শহরে তাকে নিয়ে এসেছেন মিস্টার লতিফ ও মিসেস সামিরা। এরপর দীর্ঘ ট্রিটমেন্টের পর 2 দিন হলো উঠে বসতে পারছে মেয়েটি, অথচ কারোর সাথে কোনো ধরনের কথাই বলছে না সে। অনেকবার জিজ্ঞেস করেও তার নাম পরিচিত তো দূরের কথা, মুখ দিয়ে একটা টুস শব্দ বের করতে পারেনি কেউ, যেন জীবন্ত পাথর সে। মিসেস সামিরা ধীরে ধীরে বেড়ে গিয়ে মেয়েটির পাশে বসলেন। তার মাথায় হাত বুলি দিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে মা? তোমার যে কোনো ধরনের অসুবিধা হলে আমাকে তুমি বলতে পারো। তবুও নির্লিপ্ত থাকলো মেয়েটি। তখনই কেবিনের ভেতরে ডাক্তার এবং তার সাথে একজন নার্স প্রবেশ করলো। মিসেস সামিরা আবারও সোফায় গিয়ে বসলেন। ডাক্তার মেয়েটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সিজার দিয়ে তার মুখের বাঁ পাশের ব্যান্ডেজ কেটে ফেললেন। তারপর নার্সের মাধ্যমে তাকে কিছু মেডিসিন দিয়ে নিজে নিজে কিছু ভালো মন্দ কথা বলে বেরিয়ে গেলেন কেবিন থেকে। যাওয়ার আগে অবশ্য মিসেস সামির এবং মিস্টার লতিফের সাথেও মেয়েটিকে নিয়ে কিছু কথাবার্তা বলে গেলেন। ডাক্তার চলে যেতেই হঠাৎ করে মেয়েটির কি যেন হলো, সে উত্তেজিত হয়ে বলতে লাগলো, আয়না কোথায়? মেয়েটি হঠাৎ করে খেয়াল করলো তার গলার স্বরে কিছুটা পরিবর্তন এসেছে। আচমকা গলায় 2 হাত চেপে ধরল সে। হতবিহবল হয়ে গেল তার সমস্ত সত্তা। গলায় অনেকটা আঘাত পাওয়ার জন্য তার সে অংশে অপারেশন করতে হয়েছিল, হয়তো সেজন্য তার গলার স্বরে অনেকটা পরিবর্তন এসে গেছে। এদিকে মিসেস সামিরা মেয়েটিকে শান্ত করতে উঠে গিয়ে দ্রুত নিজের পার্স থেকে একটি ছোট্ট আয়না বের করে তার মুখের সামনে ধরলেন। আয়নায় নিজের চেহারা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এক প্রকার আঁতকে উঠল সে। চেহারায় ক্ষতিগ্রস্ত অংশের সার্জারি করায় তার পুরো মুখের আদল অনেকটা বদলে গিয়েছে। সেখানে অন্য কোনো রমণীর চেহারার অনেকটা ছাপ সুস্পষ্ট। যদিও তার চেহারার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবে তার স্বাভাবিক হওয়ার প্রথম ধাপে রয়েছে। পুরোপুরি ঠিক হতে 3 থেকে 6 মাস অথবা সর্বোচ্চ 1 বছর লেগে যেতে পারে। নিজের নতুন ও পরিবর্তিত চেহারা দেখে মুহূর্তে চিৎকার করে উঠল মেয়েটি। সে ছটফট করতে করতে বলল, এটা কে? মিস্টার লতিফ ও মিসেস সামিরা দুজনে উদ্বিগ্ন হয়ে গেলেন। মিস্টার লতিফ তার পাশে গিয়ে বসতেই মিসেস সামিরা তাকে বুকে আগলে নিয়ে স্নেহপাখা কণ্ঠে বলতে লাগলেন, তুই আমাদের একমাত্র মেয়ে মাহিরা শেহরিশ শেখ, এটাই তোর একমাত্র পরিচয়। আমরা তোর বাবা মা। এখন থেকে নিজের পরিচয় নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে থাকবি না তুই, বুঝেছিস? মিস্টার লতিফ প্রথমে স্তব্ধ হয়ে গেলেও পরক্ষণে স্ত্রী ও মেয়েটার মুখের দিকে তাকিয়ে বিষয়টা মেনে নিলেন তিনি। তারপর মেয়েটার মাথায় মমতা সহকারে হাত বোলাতে লাগলেন। অথচ মেয়েটি তখনও কাঁপতে কাঁপতে দ্রুত নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। মুহূর্তে তার চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠতে লাগলো সেই ভার্সিটি লাইফ থেকে শুরু করে দীর্ঘ 6 বছরের প্রত্যেকটি খুঁটিনাটি ঘটনা। তার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দেয়া বিভীষিকাময় ঘটনাগুলো ভাবতেই তার সমস্ত শরীর কেমন ঝটকা দিয়ে প্রকম্পিত হতে লাগলো।
তারপর শেষ ঘটনা দুটো মনে পড়তেই বিকট চিৎকার করে কাঁদতে লাগলো সে। সে সাথে শক্তভাবে নিজের পেট আঁকড়ে ধরল, যেন অনুভব করতে চাইলেও কোনো হারিয়ে যাওয়া অস্তিত্বকে। মেয়েটির অবস্থা পর্যবেক্ষণ করে মিসেস সামিরা কাতর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা তোর? খুলে বল আমায়। মিস্টার লতিফ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা বল, কিছু মনে পড়েছে তোর? পরক্ষণে কিছু একটা ভেবে নিজেকে বহু কষ্টে ধাতস্থ করলো মেয়েটি। মাথা উঁচিয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করে ভেজা অথচ দৃপ্ত কণ্ঠে বলে উঠল, কি মনে পড়বে আমার? তোমরা না বললে আমি তোমাদের মেয়ে? মিস্টার লতিফ ও মিসেস সামিরা একে অপর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর মিসেস সামিরা বললেন, হ্যাঁ তাই তো, তুই তো আমাদেরই মেয়ে, আমাদের মাহিরা। মাহিরা নামক নতুন পরিচয় পাওয়া মেয়েটি নিজের হৃদয়ের মাঝে বয়ে যাওয়া তুমুল ঘূর্ণিঝড়কে বাইরে এতটুকুও প্রকাশ করতে দিল না। সে মনে মনে ছক কষতে শুরু করেছে নতুন এক খেলার, যেটা শুরুটা সে না করলেও শেষটা সেই করবে বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একটি আলো বাতাসহীন বদ্ধ রুমে ধাতব চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় ছটফট করতে করতে তীব্র আর্তনাদ সহকারে ইটালিয়ান ভাষায় কথাগুলো বলে যাচ্ছে আলেসান্দ্রো কার্লো। মাথাটা ভীষণ যন্ত্রণায় টনটন করছে, সারা শরীরময় তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়েছে, সেগুলো থেকে অনর্গড় রক্তপাত ঘটছে, অথচ তার কিছুই করার নেই। বদ্ধ রুমটা চারপাশ জুড়ে ঘুটঘুটে অন্ধকার, সেই সাথে একটা ভ্যাপসা চাপা গন্ধ বিরাজ করছে। হঠাৎ করে ক্যাচ ক্যাচ শব্দে রুমের লোহার দরজা খুলে গেল, যার ফলে সেখানটায় প্রবেশ করলো এক ফালি সূক্ষ্ম আলোর রেখা। সেই সাথে কারো হিমশীতল উপস্থিতিও ভারী পদধ্বনির আওয়াজ শোনা গেল। চোখ পিটপিট করে আলেসান্দ্রো সেদিকে তাকালো। অবয়বটি ধীরে ধীরে তার নিকট এসে স্থিরভাবে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি আলেসান্দ্রোর দিকে স্থির। ঝাপসা আলোতেই আলেসান্দ্রোর সামনের ব্যক্তিটিকে চিনতে বেগ পেতে হলো না। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় সে কোনো মতেই উচ্চারণ করল। হঠাৎ করে রুমের মধ্যিখানে থাকা টিউব বাল্বটি জ্বলে উঠল। হলদে আলোয় চারপাশটা ছেয়ে গেল। তাতে দৃশ্যমান হলো এরিসের হিমশীতল অবয়ব ও অপরিসীম কঠোর মুখশ্রী। তবুও তার সমগ্র চিত্ত জুড়ে নির্বিকার ভাব সুস্পষ্ট। এরিস ধীর চিত্রে আলেসান্দ্রোর সামনে চেয়ারটায় পায়ের উপর পা তুলে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে বসল। ডান পাটা ঠিক আলেসান্দ্রো কার্লোর মুখের সামনাসামনি রাখলো, যেন তার প্রতি অতি অবজ্ঞা প্রকাশ করছে সে। এই প্যারাগোনাবিলে আলে সাফারেন্সে দেলিনতাফেরনো আলকেন্দ্র কার্লো। কেমন অনুভব করছো আলেসান্দ্রো কার্লো? এটা কি নরক যন্ত্রণার সমান? আলেসান্দ্রো কার্লো ফ্যালফ্যাল করে এরিসের দিকে তাকিয়ে রইল। এরিসের আবারও ইটালিয়ান ভাষায় বলতে শুরু করলো, এই যন্ত্রণা তো তোমার জন্য কিছুই নয়, তোমাকে যে এর চেয়ে হাজার গুণ লক্ষ গুণ যন্ত্রণা দিতে হবে আমায়। ইস, এমন যদি হতো তোমাকে আমি আজীবন তিল তিল করে একটু একটু করে কষ্ট দিয়ে হত্যা করতে পারতাম, তাহলে হয়তো আমার আফসোস কিছুটা হলেও ঘুচত। কিন্তু সেটা যে আমি করতে পারবো না, কারণ তোমার মতো একটা জঘন্য নরকের কীটকে এই সুন্দর পৃথিবীর বুকে আমি যে আর একটা মুহূর্ত সহ্য করতে পারছি না। শেষ কথাগুলো দাঁতে দাঁত চেপে অত্যাধিক জোর প্রয়োগ করে বলল এরিস। তারপর আলেসান্দ্রো কার্লো চুলের মুঠি শক্ত করে ধরে তার মাথাটা ধাতব চেয়ারের সাথে বারবার পেছনে ঠুকে ঠুকে প্রবলভাবে আঘাত করতে লাগলো। ফলশ্রুতিতে মাথা ফেটে চৌচির হয়ে অনর্গল রক্ত বেরোতে লাগলো আলেসান্দ্রোর। মুখ দিয়ে নির্গত হতে লাগলো অপরিসীম আর্তনাদ। একসময় এরিস তাকে ছেড়ে দিয়ে তার দুই গালে একের পর এক তীব্র থাপ্পড় মারতে লাগলো। ওই রাতে শ্বেতার দুই গালে স্পষ্ট 5 আঙুলের দাগ লেপটে গিয়ে লাল হয়ে যেতে দেখেছিল সে। তখন তার বুঝতে একটুও বাকি থাকেনি যে এই কাজটা কে করেছিল। প্রায় 50টার উপরে থাপ্পড় মেরে ক্ষান্ত হলো এরিস। আলেসান্দ্রো কার্লোর অতি ফর্সা দুই চেয়ালে চামড়া উঠে গিয়ে মাংস বেরিয়ে এসে অঝরে রক্ত বেরোতে লাগলো। হাঁপুড়ের মতো তার নিঃশ্বাস প্রবল গতিতে ওঠানামা করছে। তবু সে ধীরে ধীরে চোখ উঠে এরিসের পানে তাকালো। তারপর হঠাৎ করে খ্যাক খ্যাক করে হেসে উঠল সে। তারপর মুখ থেকে একদলা রক্ত মিশ্রিত থুতু মেঝেতে ফেলে দিয়ে সে কর্কশ আওয়াজে বলতে লাগলো, আমি শয়তান হলে তুমি কি? তুমি নিজেও তো একটা শয়তান। এরিস শয়তানি হাসি হেসে বলল, ইটালিয়ান ভাষায় একটা প্রবাদ আছে জানিস, যদি শয়তানকে মারতে চাও তাহলে তুমিও শয়তান হয়ে যাও, কারণ একমাত্র শয়তানই শয়তানকে মারতে পারে।
আর আমি একমাত্র সেই শয়তান যে তোদের মতো নিকৃষ্ট শয়তানদের শেষ করতে পারবো। আলেসন্দ্র কার্লো আবারও বিশ্রীভাবে হাসতে লাগলো। এরিস রক্তিম চক্ষু জোড়া নিয়ে তার দিকে তাকিয়ে রইল। আলেসন্দ্র ফিসফিস করে বলে উঠল, শুনেছি তোর বউ নাকি নিখোঁজ হয়ে গেছে, সে নাকি আবার প্রেগনেন্ট ছিল। আর তুই তোর এত পাওয়ার কাজে লাগিয়েও তাকে খুঁজে পাচ্ছিস না। অবশেষে আমি আমার কাজে সফল হলাম। ও সরি, আমাকে তো তুই ব্যর্থ করেই দিয়েছিলি, তবে আমার হয়ে যে কাজটা সম্পূর্ণ করে দিয়েছে তার প্রতি আমার অপরিসীম কৃতজ্ঞতা রইল। এখন মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। এরিস আলেসান্দ্রোর বুকে একের পর এক শক্ত ঘুষি মারতে মারতে চিৎকার করে বলতে লাগলো, আমার অস্তিত্বকে আমার থেকে দূর করার শাস্তি তুই পাবি, ভয়ানকভাবে পাবি শয়তান। আর যার প্রতি তুই কৃতজ্ঞতা জ্ঞাপন করছিস, তাকে যদি কখনো আমার হাতে পাই, গড প্রমিস, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তাকেই দেব। কথাগুলো বলে এরিস আরও এক মুহূর্ত দেরি না করে একটা ফাঁকা ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করলো। সিরিঞ্জে কয়েকবার চাপ প্রয়োগ করে সেটা বাইরে দিয়ে পূর্ণ করলো সে। তারপর কোনো কথা না বলে সিরিঞ্জটা আলেসান্দ্রোর শরীরের বিভিন্ন শিরায় পুশ করতে লাগলো। আলেসান্দ্রো প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে যখন আসল কাহিনী বুঝতে পারলো, তখন সে বাঁচার জন্য প্রাণপণ চিৎকার করতে লাগলো। কিন্তু সেই চিৎকার এরিসের হৃদয়হীন সত্তা পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হলো। মূলত ফাঁকা ইঞ্জেকশন শিরায় প্রবেশ করালে মারাত্মক সমস্যা হতে পারে। এটি সাধারণত এয়ার এম্বোলিজম, যা তখন ঘটে যখন বায়ু রক্ত প্রবাহে প্রবেশ করে এবং রক্তনালীতে বাধা সৃষ্টি করে। মাত্র 5 মিনিটের মধ্যে আলেসান্দ্রোর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ল। ফাঁকা ইঞ্জেকশন পুশ করার প্রভাবে তার হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে একই সাথে হার্ট অ্যাটাক, মস্তিষ্কে স্ট্রোক, ফুসফুসে অক্সিজেন প্রবেশ ব্যাহত হয়ে শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একই সাথে কাজ করা বন্ধ করে দিল। সেই সাথে শরীরে জুড়ে ছড়িয়ে পড়ল তীক্ষ্ণ মরণঘাতী এক বিষময় যন্ত্রণা, যেন শরীরের শিরা উপশিরাগুলো এবং প্রত্যেকটা ধমনীকেও কেটে কুটে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এরিস আলেসান্দ্রোর এই অবস্থা দেখে ক্রূর হাসি হাসল। তৃপ্তি ভরে উপভোগ করতে লাগলো তার যন্ত্রণাময় মুহূর্তগুলো। তারপর অতি নির্দয় স্বরে বলে উঠল, এখন মৃত্যুর আগ পর্যন্ত ঠিক এভাবে যন্ত্রণা ভোগ করে যাবি তুই। প্রার্থনা করি তোর মৃত্যুটা যেন খুব দীর্ঘায়িত হয়। কথাগুলো বলে লাইটার জ্বালিয়ে একটা সিগারেট ধরিয়ে সেটা ঠোঁটের কোণে চেপে গটগট করে বাইরে বেরিয়ে গেল এরিস। আলেসান্দ্রো কার্লো নিজের প্রাণ ভিক্ষা চেয়ে তাকে অনেকবার ডাকার চেষ্টা করতে চাইলেও সে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারেনি। ফলশ্রুতিতে অপরিসীম যন্ত্রণা নিয়ে সেভাবে কাতরাতে লাগলো। এরিস বাহিরে বেরিয়ে আসতে হাতের জ্বলন্ত লাইটারটি গুদাম ঘোরা দরজার সামনে ছুঁড়ে ফেলে দিল। মুহূর্তেই সেখানে দাও দাও করে আগুন প্রজ্বলিত হয়ে উঠল। মূলত সেখানে আগে থেকে কেরোসিন ঢেলে রাখা হয়েছিল, যার ফলে মুহূর্তেই সমস্ত গুদাম ঘরে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মাঝে ভেতর থেকে ভেসে এলো আলেসান্দ্রো কার্লোর তীক্ষ্ণ হৃদয়ভেদী আর্তনাদ। বাথরুমে গোসল করতে ঢুকেছে রিনি। সারাদিনের ক্লান্তির শেষে রাতের সময়টুকুতে সে গোসল সেরে নেয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে একটা ঘন নিঃশ্বাস ফেলে সেটি অন করলো সে। তারপর চোখ বন্ধ করলো শীতল পানির সংস্পর্শ পাওয়ার জন্য। কিন্তু পরক্ষণে তার তীক্ষ্ণ আর্তনাদ সম্পূর্ণ বাড়ি কাঁপিয়ে তুলল। শাওয়ার থেকে শীতল পানির বদলে নেমে আসছে ভয়ঙ্কর মানব বিধ্বংসী সালফিউরিক অ্যাসিড। কয়েক সেকেন্ড সেটির অগণিত ফোঁটা ঝরে পড়ে রিনিক সম্পূর্ণ গায়ের উপর। সে ছিটকে দূরে সরে গেলেও শেষ রক্ষা হয়নি। তার আগে সম্পূর্ণ শরীর ঝলসে গেছে তার। ফ্লোরে পড়ে গিয়ে কাতরাতে থাকে সে। কিন্তু শাওয়ার তখন অন থাকা অবিরত অ্যাসিড নিচে পড়তে থাকে। ফ্লোরে মাখামাখি হয়ে সে অ্যাসিড আবারও ঝলসে দিতে থাকে রিনির সম্পূর্ণ শরীর। রিনির গগন বিদারী আর্তনাদ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়। তার রুমমেটরা বাথরুমের দরজা ধাক্কাতে থাকে, চিৎকার করে তাকে দরজা খুলতে বলে। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না রিনি। অবশেষে প্রায় 5 থেকে 7 মিনিট পর দরজা যখন ভাঙা হলো, তখন বিভৎস শরীরের অধিকারিণী মৃত রিনিকে আবিষ্কার করলো তার রুমমেটরা। ভয়ে, আতঙ্কে আর অপরিসীম দুর্গন্ধে তারা ছিটকে তার থেকে দূরে সরে যায়।
সেই দোতলা বাড়ির বাহিরে রাস্তায় একটা ব্ল্যাক মার্সিডিজ স্থির দাঁড়িয়ে থাকে। গাড়ির ব্যাক সিটে বসে অবিরত ধূমপান করতে থাকে ইটালিয়ান মাফিয়া বস। মুখে তার নিষ্ঠুরতম পৈশাচিক বাঁকা হাসি। মূলত সেই তার গার্ডদের মাধ্যমে বাথরুমে রিনির শাওয়ার পরিবর্তন করে দিয়ে ইস্পাত নির্মিত শাওয়ার লাগিয়ে দেয়, আর পানির বদলে সেখানটায় প্রবাহিত করে দেয় তরল অথচ ভয়ানক বিধ্বংসী সালফিউরিক অ্যাসিড। অবশেষে তার দ্বিতীয় শিকারও শেষ হলো। এবার তৃতীয় শিকারের পালা। কিন্তু সে কে? সে এরিস এখনো তার সম্পর্কে না জানলেও খুব দ্রুতই জেনে যাবে বলে তার দৃঢ় বিশ্বাস। গুলশান নাইট ক্লাবটা আজ সম্পূর্ণ ফাঁকা। সম্পূর্ণ ফাঁকা বলে ভুল হবে, কারণ সেখানে একটি মাত্র মানুষ ছাড়া আরও দ্বিতীয় কারো উপস্থিত নেই। সম্পূর্ণ ক্লাবটা আজ সারা রাতের জন্য তার। এখন প্রায় সময় সম্পূর্ণ ক্লাব বুক করে নেয় সে। আলো ঝলমলে নাইট ক্লাবটায় আজ আধো আলো আধো আধারের উপস্থিতি। সম্পূর্ণ সাজানো গোছানো এবং অভিজাত ক্লাবটির বারো কাউন্টারে বসে একটানা মদ্যপান করে যাচ্ছে এরিস। কাউন্টারের সমস্ত অ্যালকোহল, হুইস্কি, ওয়াইন প্রায় শেষের পথে। সবই শেষ করেছে শুধু সে। তবুও যেন তার নেশা হচ্ছে না, লাগা হচ্ছে না অপরিসীম যন্ত্রণার, ভুলে থাকতে পারছে না প্রিয়তমা এবং প্রিয় অস্তিত্বের অজস্র স্মৃতি। প্রায় 3 মাস হতে চলল শ্বেতার নিখোঁজ হওয়ার। হসপিটাল থেকে ফেরার পর এরিস সেই যে সমস্ত বাংলাদেশ তন্ন তন্ন করে শ্বেতাকে খুঁজছিল, তবুও তার বিন্দুমাত্র অস্তিত্ব কোথাও খুঁজে পায়নি সে। সিসিটিভি ফুটেজের সন্দেহজনক 2জন ব্যক্তিকে খুঁজে বের করে নির্মম মৃত্যু দিয়েছে সে, তবুও তাদের মুখ থেকে সত্যি কথা আদায় করতে পারেনি, যার ফলে খুঁজে পায়নি তৃতীয় সে পুরুষটিকে এবং আসল মাস্টার মাইন্ডকে। ফলশ্রুতিতে প্রায় উন্মাদ হয়ে যেতে থাকে এরিস। প্রায় 2 আগে আলেসান্দ্রো কার্লো আর রিনিকে ভয়ঙ্কর মৃত্যু দেওয়ার পরও তার ক্রোধ কিছুতেই শান্ত হচ্ছিল না, যার ফলে মানসিক নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে গিয়ে ক্রমশই নিজের গার্ডদের হত্যা করত সে। ফারহান এই জন্য তাকে কৌশলে ইটালিতে যাওয়ার জন্য রাজি করায়। সেখানে গিয়েও একই অবস্থা হয়। সে তার অনুপস্থিতিতে তাকে সম্পূর্ণরূপে পাগল বানিয়ে ফেলতে থাকে। শত সাইকিয়াট্রিস্ট দেখিয়ে কোনো কাজ হয় না। ইটালি জুড়ে শ্বেতাকে পাগলের মতো খুঁজছিল এরিস। শ্বেতার ছবি এবং সমস্ত ইনফরমেশন দিয়ে ইউরোপিয়ান এবং সাউথ এশিয়ান অনেক কান্ট্রিগুলোতেও তাকে চিরুনি অভিযান চালিয়ে খুঁজছিল, কিন্তু কোনোভাবেই তার খোঁজ পায়নি সে। এখনও পৃথিবীর অনেক দেশে খোঁজাখুঁজি চলমান রেখেছে সে, কিন্তু শ্বেতা তার নিকট না থাকার ফলে আছে নিজের কাজেই নিয়ন্ত্রণহীন। মানুষের ভাষায় এক বদ্ধ উন্মাদ ব্যক্তি, যার কাছে ধারে কাছে ঘেঁষার সাহস পর্যন্ত কেউ পায় না। এরিস মদ্যপান করতে করতে হাতে চাপে কাঁচের গ্লাসগুলোকে ভেঙে ফেলে, যার দরুন কাঁচের টুকরোগুলো তার হাতে গিঁথে যায়। ক্ষতস্থান আবারও অ্যালকোহল ঢেলে দেয় সে। তীব্র যন্ত্রণা অনুভূত হলেও মানসিক যন্ত্রণার কাছে এই যন্ত্রণা যেন কিছুই ছিল না। এরিস বিড়বিড় করে বলতে থাকে, বারবার আমার কাছ থেকে কেন আর এজয় রিকশন? আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? নাকি তোমার প্রতি না বুঝে করা অন্যায়ের শাস্তি আমায় দিচ্ছ? তোমার 2000টা শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাকে আমার সামনে আমার কাছে থাকতে হবে আজীবন। আমার হাতে হাত রেখে আমাদের ছোট্ট সোনামণিটাকে সারাটা জীবন পার করতে হবে তোমায়। এর ব্যতিক্রম চাইলে তুমি ক্ষমা করবো না সুইটহার্ট। আমাকে পুনরায় ডেভিল হতে বাধ্য করো না তুমি। এভাবে চলতে থাকে এরিসের নিজের সাথে বলা নিজের কথোপকথন। কখনো শ্বেতাকে অনুভব করে সে কোমল হয়ে যায়, কখনো বা তার অনুপস্থিতিতে কঠোর হয়ে যায়। এই যেমন এই মুহূর্তেই শ্বেতাকে নিজের সামনে দেখতে পাচ্ছে সে। তার দিকে তাকিয়ে হাসছে শ্বেতা। বিধ্বস্ত মলিন মুখে ঠোঁটের কোণ একটুখানি হাসি ফুটে ওঠে এরিসের। শ্বেতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এরিস হাসকি ভয়েসে সে বলল, আমার কষ্ট দেখে তোমার হাসি পাচ্ছে এরিকশন? শ্বেতা কোনো কথা বলে না, কেবল হাসতেই থাকে। এরিসের রাগ হয় না। এই মুখের হাসি দেখে তার পুরা হৃদয় শীতল হতে থাকে। এরিস বেব। পেছন থেকে এক লাস্যময় যুবতী ঋণ ঋণে কণ্ঠে ডাক দিয়ে ওঠে, ফলে এরিসের ঘোর ভেঙে যায়। মুহূর্তে শ্বেতা তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। এতে এরিস প্রথমে হতবিহবল হয়ে গেল, পরক্ষণে ভীষণ রেগে ওঠে। সে ক্ষিপ্ত চোখে পেছনে দাঁড়ানো নারীটির দিকে তাকায়। তরুণীর শেষের সম্বোধনটা খুব নিচু স্বরে হওয়ায় এরিস সেটা শুনতে পায়নি। ডার্ক ব্ল্যাক কালার স্লিভলেস স্লিট ড্রেস, চেহারা ভারী মেকআপের সাথে স্মোকি আইশ্যাডো, চুলে ব্লান্ট হেয়ার কাট এবং পায়ে পেন্সিল হিল পরিহিত অবস্থায় ক্যাটওয়াক স্টাইলে এরিসের দিকে ধীর গতিতে এগিয়ে আসলো নীলিমা। এরিস তাকে দেখে ভীষণ বিরক্ত ক্ষিপ্ত হয়েছে, সে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তবু নীলিমা সেগুলোকে পাত্তা দিল না।
ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে সে এরিসের পাশের চেয়ারটায় গিয়ে বসে পড়ল। তারপর একটা গ্লাসে ওয়াইন ঢেলে নিয়ে সেটাতে একটা চুমুক দিয়ে এরিসের দিকে আর চোখে তাকিয়ে বলে উঠল, একা একা দুঃখ বিলাস করছিলে বুঝি? আমাকে বলতে, আমি তোমার সঙ্গ দিতাম। এরিস কোনো কথা না বলে আবারও নিজের মতো করে ড্রিঙ্কস করতে লাগলো, যেন নীলিমার উপস্থিতি সে পাত্তাই দিতে চাইল না। ইতিমধ্যে তার চোখ মুখ অসম্ভব লাল হয়ে উঠেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বারংবার টলে টলে পড়েছে সে। তবুও নিজেকে শক্ত রাখার আপ্রাণ প্রয়াস চালালো। কারোর সামনে নিজেকে দুর্বল প্রমাণিত করতে চায় না সে। সেটা দেখে নীলিমা এক দফা হেসে বলল,